নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। পেট্টাপোল সীমান্ত পরিদর্শনে কেন্দ্রীয় যুগ্ম সচিব। ধর্ষিতা নাবালিকার চিকিৎসা না করেই ফেরালো হাসপাতাল। পরকীয়ার জন্য অপহরণের গল্প ফেদে শ্রীঘরে যুগল। পাহাড়ে ধস, মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫,০০০ জন। এখন আসছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সাথে সীমান্তে বাণিজ্যে গতি ফেরাতে পেট্টাপোল পরিদর্শনে এলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের মুখ্য সচিব। পেট্টাপোল ঘুরে দেখার পাশাপাশি বৈঠকও করেন তিনি। সীমান্ত বাণিজ্যে গতি আনতে কলকাতায় বৈঠক হবে বৃহস্পতিবার। নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের সাথে নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব ভূপেন্দর সিং ভল্লা। ঠিক তার আগের দিন অর্থাৎ বুধবার এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারত বাংলাদেশের পেট্রাপোল বন্দর ঘুরে দেখলেন তিনি। সীমান্ত বাণিজ্যে গতি আনতে ভারতীয় আমদানি রপ্তানিকারীদের সাথে বৈঠকও করেন ভূপেন্দর। সূত্রের খবর, পেট্রাপোল সীমান্তের বাণিজ্যিক পরিকাঠামো উন্নতির লক্ষ্যে দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করে চলেছেন আমদানি রপ্তানিকারীরা। আমদানি রপ্তানিকারীদের দাবি, সীমান্তে হাজার হাজার ট্রাক যাতায়াত করে, তুলনায় পার্কিংয়ের জায়গা কম, রাস্তা অপরিসর, সবথেকে খারাপ অবস্থা প্রতিবেশী বাংলাদেশের দিকে। সেদেশে ট্রাক ধারণের জায়গাও কম, তুলনায় সরু রাস্তা। সে কারণে পণ্য বোঝাই ট্রাক সময় মতো সেদেশে যেতে পারে না, দাঁড়িয়ে থাকে সীমান্তের এপারে ভারতে। এ ব্যাপারে সরকারিভাবে ভারত সরকার বাংলাদেশ সরকারকে সমস্যা মেটানোর জন্য আবেদন করুন চাইছিলেন আমদানি রপ্তানিকারীরা। যদিও এদিন পেট্রাপোলের নবনির্মিত চেকপোস্টে আলোচনা চলার সময় বনগাঁর মহকুমা শাসক সুদীপ মুখোপাধ্যায় জানান, আমদানি রপ্তানির সুবিধার জন্য রাজ্য সরকার পেট্রাপোলে যাবার জন্য ইতিমধ্যেই বাইপাস রাস্তা অনুমোদন করেছেন। এদিনের মিটিং শেষে সীমান্তে জিরো পয়েন্টও ঘুরে দেখেন ভূপেন্দর ভল্লা। তিনি বলেন, এখানে সার্বিক উন্নতির জন্য ঠিক কী করণীয় তা দেখতেই আসা, পাশাপাশি বাংলাদেশের দিকে যে সমস্যা রয়েছে সেগুলিও দেখা। এখানে ব্যবসা ভালো হলে সরকারের যেমন উন্নতি হবে, তেমনি এর সাথে যারা যুক্ত তাদেরও উন্নতি হবে। कुछ प्रायोरिटी गवर्नमेंट ऑफ इंडिया ने पहले ही डिसाइड किया हुआ है, तो गवर्नमेंट ऑफ इंडिया का जो है बस वही है। उसके अलावा इज ऑल फर्स्ट इन फर्स्ट आउट रहे, दैट इज हाउ। तो जो गवर्नमेंट ऑफ इंडिया ने कुछ प्रायोरिटी दिया है कुछ चीज का, लेकिन वो गवर्नमेंट ऑफ इंडिया का है, पुराना एक सर्कुलर है, उसके हिसाब से होगा। बाकी इज ऑल एज पर द इंडिया का एक्सपोर्ट कैसे इम्प्रूव हो सकता है बांग्लादेश में, इट इज फॉर इंडियन बेनिफिट। এ ব্যাপারে আমদানিকারীদের পক্ষে কলকাতা কাস্টমস হাউসের সম্পাদক সুজিত চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে সমস্যা নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে জানিয়েছিলাম, রাজ্য সরকারের পক্ষ থেকে বাইপাস হচ্ছে জেনে আমরা খুশি। তখন আমরা বলেছিলাম অনেক ইনফ্রাস্ট্রাকচারের ল্যাক আছে এখানে, যেমনি ওয়ালিং ছিল না, শেড নেই, অ্যাডিকুয়েট পার্কিং নেই, লিঙ্ক ছিল না, ওপারের রাস্তা ছিল না, এইসবগুলো। তো সেভারেল টাইমস আমরা এগুলো নিয়ে পিএমওতে, হোম মিনিস্ট্রিতে বিভিন্ন রকম জানানোর পরে আজকে জয়েন্ট সেক্রেটারি কমার্স ফরেন ট্রেড উনি এসেছিলেন, উনি ডিসকাস করে গেলেন। এখন একটা আজকে এসডিও ওখানে বললেন একটা নাকি বাইপাস তৈরি হচ্ছে। যদি বাইপাসটা হয় তাহলে তো খুবই ভালো, এটা একটা ড্রিম প্রজেক্ট আমাদের কাছে। এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় ল্যান্ডপোর্ট স্টেশন, জানেন। এ ব্যাপারে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার কলকাতায় বৈঠক রয়েছে, সে কারণেই যুগ্ম সচিব এসেছিলেন। তার আগে পেট্রাপোলে ঠিক কী কারণে রপ্তানি কমে যাচ্ছে, গাড়ি কেন দীর্ঘদিন রাস্তায় দাঁড়িয়ে থাকছে, সে ব্যাপারেও খোঁজ নিয়েছেন তিনি। ইনফ্রাস্ট্রাকচার, আইসিপির পেট্রাপোলের ইনফ্রাস্ট্রাকচার কি পর্যায়ে আছে, কেন এক্সপোর্ট কমে যাচ্ছে, কেন জ্যাম, এই ব্যাপারে আলোচনা হলো। তাতে যেটা বুঝলাম যে রাজ্য সরকারের থেকে শুনলাম একটা রাস্তা বা একটা করিডোরের ব্যবস্থার প্রস্তাব আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ যতক্ষণ না তাদের নতুন রুট চালু করছে ততক্ষণ আমাদের এই কনজেশনের মধ্যেই কাজ করতে হবে। 10 বছর 15 বছর আগে যেরকম 550-600 ট্রাক ইন্ডিয়া থেকে নিয়ে সেম ডেতে খালি করতো, আজকের যুগে আপডেটের যুগে অন্তত সেই রকম পরিমাণের গাড়ি তারা নিয়ে এক্সপোর্ট এবং আনলোড করুক, তাহলে কিন্তু ট্রেডটা ফাস্ট হবে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।
প্রতিবেশীর হাতে ধর্ষিতা নাবালিকাকে চিকিৎসা না করে ফেরালো হাসপাতাল। এমনই অমানবিক ঘটনাটি ঘটল বুধবার হাবড়া হাসপাতালে। প্রতিবেশীর হাতে ধর্ষিতা কিশোরীর চিকিৎসা না করে ফেরত পাঠালো হাসপাতাল। হাসপাতালের চিকিৎসকের অমানবিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার ঘটনাটি ঘটেছে হাবড়া হাসপাতালে। সূত্রের খবর, উত্তর 24 পরগনা হাবড়া থানার হায়দারবেলিয়ার 5ম শ্রেণীর ছাত্রী বাড়ির পাশের এক দুঃসম্পর্কের জেঠুর হাতে ধর্ষিতা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত অরুণ দাস। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও বর্তমানে পলাতক সে। মেয়ে ভয়তে বলেনি, ওরে মুখ চেপে ধরছে। আমরা চাই ওর সাজা, ওর শাস্তি চাই। অনেক বলার পরে অনেকক্ষণ মাথায় হাত দিয়ে বুলানোর পরে বলছে, মা আমাকে জেঠু নিয়ে নোংরামো করেছে। তোর মাকে যদি বলিস প্লাস কাউকে বলিস তাহলে তোকে গলা টিপে মেরে ফেলে দেবো, কেউ জানবে না, বাগানে নিয়ে মেরে ফেলে দেবো। নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি, বাড়িতে 4 বোন ও 1 ভাই থাকতো। সাংসারিক কারণে বাবা ও মাকে দিনের অধিকাংশ সময় থাকতে হতো বাড়ির বাইরে। স্বাভাবিক কারণেই সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী অরুণ দাসের। অভিযুক্ত অরুণ দাস সেই সুযোগ নিয়েই দিনের পর দিন ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার সকালে ছাত্রী হঠাৎ অসুস্থতা বোধ করলে ছাত্রীর মা তাকে জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়ে ছাত্রী। ঘটনার কথা জানাজানি হতেই ছাত্রীকে নিয়ে হাবড়া হাসপাতালে যায় পরিবারের লোকেরা। ছাত্রীর পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বে থাকা চিকিৎসক কুমুদ রঞ্জন বিশ্বাস ছাত্রীর পরিবারকে বলেন, আগে থানায় গিয়ে অভিযোগ করে আসুন, তারপর চিকিৎসা হবে। কিন্তু একজন চিকিৎসক অসুস্থের চিকিৎসা না করে এভাবে কি হাসপাতাল থেকে ফেরাতে পারেন? আপনি 11টার সময় যারা এসেছিল যখন ট্রিটমেন্ট করার জন্য, আপনি থানায় পাঠিয়ে দিলেন কেন? এখানে থানার কেস থানায় যাবে। এটা থানার কেস বলতে মেয়েটা অসুস্থ, তো আগে তো চিকিৎসার ব্যবস্থা হবে। এটা তো করবে গাইনির লোক। গাইনির লোক না, আপনি ব্যবস্থা করেননি, কারণ আপনি তো ভর্তি করাবেন আগে। এ ব্যাপারে হাবড়া হাসপাতালের সুপার ডাক্তার শঙ্কর লাল ঘোষ বলেন, এ ধরনের ঘটনায় সকলের উচিত প্রথমে মানবিকভাবে দেখা। এ ঘটনা খুবই দুঃখজনক। আমি নিজে ওই চিকিৎসকের সাথে কথা বলে তাকে সাবধান করেছি। অন্য ডাক্তারবাবুদেরও নোটিশ দেওয়া হবে। যারাই চিকিৎসার জন্য আসুক, তার মধ্যে একটা সেন্সিটিভ ইস্যু যেখানে জড়িয়ে আছে ধর্ষণের মতন ব্যাপার, সেটা মনে হয় নিজের বাড়ির কেস হিসেবে ভাবা উচিত। সবার আগে সহমর্মিতা এখানে সবচেয়ে আগে হওয়া উচিত, যে একে আমি কিভাবে গাইড করব বা এবার কিভাবে কি ট্রিটমেন্ট করব, বেসিক কিছু সমস্যা আছে কিনা সেটুকু আমি আগে থেকে অ্যাসিওর করব। তার পাশে আমি যাব, একটা মেয়ে যখন বিপদগ্রস্ত তার পাশে যাব, তারপর আমি সেভাবে তাকে গাইড করব। চিকিৎসা না করে বাইরে পাঠিয়ে দিয়েছে, তবে যে ডাক্তারবাবু করেছেন আমি তাকে বলে দেবো, এবং এটা আমি জেনারেল একটা অর্ডার ইস্যু করছি প্রত্যেক ডাক্তারবাবুরাই যেন সবাই এই ধরনের কেস বলবো না, যে কোনো পেশেন্টের পাশে নিজের পেশেন্ট মনে করে তার পাশে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। ফেসবুকে পরিচয়, জমে ওঠে প্রেম এক গৃহবধূ ও এক যুবকের। পরিকল্পনা হয় দীঘাতে ঘুরতে যাওয়ার। বিধিবাম অপহরণের পরিকল্পনা টিকল না পুলিশি জেরায়। অবশেষে পুলিশের জালে ওই যুগল। ফেসবুকে আলাপ হওয়া প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল এক গৃহবধূ। ইচ্ছে ছিল কয়েকদিন বাড়ির বাইরে কাটিয়ে আবার ফিরে আসবে বাড়িতে, কিন্তু তার আগেই গোটা ঘটনাকে অপহরণ হিসেবে সাজিয়ে ফেসে গেল ওই গৃহবধূ। হতভাগা প্রেমিকেরও একই অবস্থা। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ এলাকায়। পুলিশ সূত্রে খবর, বছর 3 আগে হাসনাবাদের এক চাকুরিজীবীকে ভালোবেসে বিয়ে করে কলকাতার ওই গৃহবধূ। গত শনিবার পরীক্ষা দেবার নাম করে শ্বশুরবাড়ি থেকে বের হয় ওই গৃহবধূ। তারপর থেকেই খোঁজ মিলছিল না তার। শনিবার সন্ধ্যাতেই নিখোঁজের অভিযোগ দায়ের করে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা। পরিবারের দাবি, এরপরই রাতে গৃহবধূর স্বামীর মোবাইলে মুক্তিপঞ্চে SMS করে অপহরণকারী। সে কথাও জানানো হয় পুলিশকে। রবিবার রাত 10টা নাগাদ ওই গৃহবধূ শ্বশুরবাড়িতে ফোন করে জানায় অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসেছে সে। এরপর বাড়িতে ফিরে আসে ওই গৃহবধূ। এই ঘটনার পর প্রশ্ন দানা বাঁধতে শুরু করে তদন্তকারী পুলিশ অফিসারদের মনে। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন ওই গৃহবধূ। স্বীকার করে নেয় ওই যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় গৃহবধূটির। তারপরই দীঘায় বেড়াতে যাবার পরিকল্পনা করে দুজন। সেই মতো বাড়ি ছেড়ে চলে যায় তারা, কিন্তু দীঘায় পৌঁছে অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। ফলে কলকাতাতে ফিরে আসতে হয় তাদেরকেই। শ্বশুরবাড়ির লোকেদের হাত থেকে বাঁচতে গৃহবধূ ও তার প্রেমিক মিলে অপহরণের গল্প ফাঁদে। গ্রেপ্তার করা হয় দুজনকেই। এদিন তাদেরকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তাদের 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পরমা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আসছি পরের খবরে। পাহাড়ে ধস, নতুন জেলা কালিম্পং ঘোষণা হবার পর প্রায় 5000 জন মোর্চা কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। পাহাড়ে আবারও
বড়সড় ধস মোর্চার। মোর্চা ছেড়ে তৃণমূলে প্রায় 5,000 জন মোর্চা সমর্থকেরা। অন্যদিকে কালিম্পংয়ের সরকারি বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গলবার পাহাড় সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিনই কালিম্পংকে নতুন জেলা হিসাবে ঘোষণা করেন তিনি। এরপরই বুধবার নতুন জেলার সব সরকারি আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও সেরে ফেলেন মুখ্যমন্ত্রী। এর আগে পাহাড়কে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি 15টি বোর্ড গঠন করেন। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন জেলা হবার ফলে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সব ক্ষেত্রেই উন্নতি হবে পাহাড়ের। নতুন করে বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। এদিন তিনি বৌদ্ধ পূর্ণিমার দিন সরকারি ছুটিও ঘোষণা করেন। এর পাশাপাশি এদিন তৃণমূলের এক সভা মঞ্চ থেকে প্রায় 5,000 জন মোর্চা সমর্থকেরা তৃণমূলে যোগ দেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয় দলত্যাগীদের হাতে। মুখ্যমন্ত্রীর নতুন জেলা ঘোষণার পর এই দলত্যাগীদের ঘটনায় বিপাকে পড়ল মোর্চা, এমনটাই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালিম্পং। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।